একদিকে এক জানুস সিক্রেট ক্যাপ্টেন যার কাছে তার ডিউটি সব, আর অন্যদিকে এলাকার ত্রাস এক কুখ্যাত ড্রাগস লর্ড। মানে বুঝতেই পারছো আজকের এক্সপ্লেন কোন লেভেলের হতে চলেছে। এক ভয়ঙ্কর ড্রাগস লর্ড বিশাল জঙ্গলের মধ্যে তার ড্রাগের কারখানা গড়ে তোলে। তবে এই নিউজটা যখন সেই সিক্রেট এজেন্টের কানে চলে যায়, এবার সে তার পুরো টিম নিয়ে সেই ড্রাগস লর্ডের কারখানার উপরে রেড দেয়। শুরু হয়ে যায় ড্রাগস লর্ড ভার্সেস স্পেশাল এজেন্টের মারাত্মক রকমের হাড় হিম করা লড়াই। পুরো মুভির এক্সপ্লেন জুড়ে তোমাকে এমন একটা ভাইব দিয়ে রাখবে যে তুমি একবার দেখা শুরু করলে আর চোখই ফেরাতে পারবে না। বলছিলাম বেশ কয়েকদিন আগে মুক্তি পাওয়া ক্রুয়েল ওয়ার মুভির কথা। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই ইয়াফিন আইল্যান্ড নামক এক রহস্যময় দ্বীপ। বাইরে থেকে একে দেখতে সাধারণ মনে হলেও এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ড্রাগ সাম্রাজ্যের একটি রাজধানা। এই দ্বীপের রন্ধে রন্ধে মিশে আছে মাদকের কারবার, অথচ সেখানকার সরকার এই অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থাই নেয় না, যার ফলে দ্বীপের সাধারণ মানুষগুলো দিন দিন গরিব হতে থাকে। পেটের দায়ে শেষে তারা নিজেরাই আফিম চাষ আর ইলিগাল স্মাগলিং এর ব্যবসায় নেমে পড়ে। মানে পুরো দ্বীপটাই এখন অপরাধের স্বর্গরাজ্য। একদিন এই দ্বীপে এক দল স্পেশাল এজেন্টকে পাঠানো হয় এক বিশেষ মিশন দিয়ে। তাদের কাছে ছিল উন্নত জাতের চালের বীজ, যা দ্বীপের কৃষকদের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু তারা কি জানতো যে এই বীজগুলোর উপরে নজর পড়েছে এক ভয়ঙ্কর হাঙরদের। মাঝ রাস্তায় হঠাৎ করেই তাদের পথ আটকে দেয় এক দল গ্যাংস্টার। এই গ্যাংস্টারদের চালাপালাদের লিড দিচ্ছিল শানা নামের একজন সুন্দরী মেয়ে। শানা ও তার দলবল বীজের বস্তাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে। সেখানে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। স্পেশাল এজেন্টরা কিছু বুঝে ওঠার আগেই শানা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর একে একে সবাইকে শেষ করে দিতে থাকে। যখন সবাই মেনেই নিচ্ছিল যে শানার দলবল বীজ নিয়ে চম্পট দেবে, ঠিক তখনই সিনারিতে এন্ট্রি নেয় এক মিস্টেরিয়াস লোকের। চোখের পলকে সে শানার গ্যাংদের ওপরে কালান্তর আক্রমণ শুরু করে দেয়। তার প্রত্যেকটা মুভমেন্ট ছিল একদম নিখুঁত এবং মারাত্মক এক একটা শট দিয়ে সে ওই গ্যাংয়ের লোকদেরকে টপকে দিতে থাকে। পরে জানা যায় এই রহস্যময় ব্যক্তিটি আর কেউ নয়, তার নাম হচ্ছে লিজিয়ান। লিন একজন তুখোর স্পেশাল এজেন্ট যে কিনা রিটায়ারমেন্টে যাওয়ার আগে তার শেষ মিশনটা কমপ্লিট করছিল। সে একাই শানার পুরো দলকে নাজেহাল করে ফেলে। তার অ্যাকশন দেখে যে কারোরই হাত শুরু করতে থাকবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মিশন শেষ করেই লিন সাউথ কোস্টের এক নিরিবিলি জায়গায় চলে আসে। সমুদ্রের পাড়ে পিয়ানো বাজিয়ে সে তার রিটায়ারমেন্টের লাইফটা এনজয় করতে থাকে। পিয়ানোর সুরে সুরে সে হারিয়ে যেতে থাকে তার এক্স ওয়াইফের সাথে স্মৃতিতে কাটানো সময়গুলোতে। এক সময়ে তারা প্রায় এখানে আসতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। লিন যখন নিজের বিষণ্ণ অতীতের কথা ভাবছিল, ঠিক তখনই ছোট্ট একটা ছেলে তার সামনে এসে হাজির হয়। ছেলেটি লিনকে একটি মাস্টারিয়াস কার্ড দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এই কার্ডটি দেখে লিন বুঝতে পারে শান্তি হয়তো তার কপালে নেই। লিন যখন তার বাড়িতে ফেরে সে দেখতে পায় যে তার বাসার দরজার তালা খোলা রয়েছে। সে সতর্ক হয়ে নিজের গানের উপরে হাত রেখে আস্তে আস্তে ভেতরে ঢুকে, কিন্তু ভেতরে গিয়ে সে যা দেখে তাতে সে পুরাই অবাক হয়ে যায়। ভেতরে আগে থেকেই কয়েকজন লোক বসেছিল। আসলে এরা ছিল লিনের পুরানো টিম মেম্বার। আজকে লিনের জন্মদিন আর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তার এক্স টিম মেম্বার গুলো তার বাসায় এসেছে। সবাই মিলে যখন লিনের বার্থডে সেলিব্রেট করছিল, ঠিক তখনই সেখানে টেকো একটা লোকের আবির্ভাব ঘটে। এই লোকটিকে দেখে সকলের হাসি একদম থেমে যায়, কারণ এটা হচ্ছে লিনের পুরনো বস। আর এই লোকটা যখন কোনো মিশন নিয়ে আসে তার মানে সেই মিশন হতে চলেছে খুবই ভয়ঙ্কর মিশন। এই টেকো বস লিনকে অভিনন্দন জানাতে আসেনি, বরং সে এসেছে তাকে নরকের আগুনে ফেলে দিতে। সে লিনকে জানায় তাকে আরেকটা মিশনে যেতে হবে। বস লিনকে পুরো বিষয়টা বুঝিয়ে দেয়। একটি শক্তিশালী কোম্পানি সেই স্পেশাল বীজগুলো চুরি করার চক্রান্ত করছে। কিন্তু কেন? তারা এই বীজগুলোকে সাধারণ ধান হিসেবে নয়, বরং ভয়ানক এক বায়োলজিক্যাল ওয়েপেন হিসেবে ব্যবহার করতে চায়। যারা বায়োলজিক্যাল ওয়েপেন বুঝো না তাদেরকে বুঝিয়ে বলছি। যেমন ধরো প্রথম বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকা বিভিন্ন ধরনের মাইক্রোবায়োলজিক্যাল ভাইরাস ব্যবহার করত তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। মানে অদৃশ্য এই ছোট্ট ছোট্ট করোনার মতো ভাইরাসগুলো দিয়ে পুরো একটা দেশকে ধ্বংস করে দেওয়া সম্ভব। আর এগুলোই হলো বায়োলজিক্যাল ওয়েপেন। সেখানে তার বস বলতে থাকে যদি তারা এই প্রজেক্ট সম্পূর্ণ করতে সফল হয় তবে পৃথিবীর হাজার হাজার মানুষের জীবন এক নিমিষেই শেষ হয়ে যাবে। বস যখন তাকে এই মরণপণ মিশনের কথা শোনায়, এটা শোনার সাথে সাথেই লিন সাফ মানা করে দেয়। সে জানায় অনেক হয়েছে রক্তারক্তি, এবার সে
রিটায়ারমেন্টের পরে শান্ত একটা জীবন কাটাতে চায়, কিন্তু ধূর্ত বস জানতো যে লিনের আসল দুর্বলতাটা কোথায়। তিনি জানায় এই মিশনে তার সাথে আর কেউ নয়, বরং তার এক্স ওয়াইফ নিজেও সামিল রয়েছে। এটা শোনা মাত্রই লিনের শরীরের রক্ত একদম চনমন করে ওঠে, কারণ সে বুঝতে পারে যে এই মিশনে গেলে তার এক্স ওয়াইফের জীবন ঝুঁকিতে পড়তে পারে। এবার সে তার এক্স ওয়াইফকে বাঁচানোর জন্য এই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই লিনের এক্স ওয়াইফ ইয়ানশিকে। সে কোনো সাধারণ মেয়ে নয়, চীনের সবথেকে নামকরা একজন বায়োলজি প্রফেসর। নিজের ল্যাবরেটরিতে ইয়ান আর তার টিম দিন রাত এক করে ল্যাবমেট কিছু বিশেষ বীজ নিয়ে রিসার্চ করছিল। তাদের প্ল্যান হলো এই চাষের বীজগুলো ইয়ানফিন আইল্যান্ডের সেই অভিশপ্ত জমিতে রোপণ করা, কারণ এই বীজগুলোই শুধু পেটের ক্ষুধা নয়, বরং সেই মাটিতে হওয়া বিষাক্ত আফিমের চাষও আস্তে আস্তে কমিয়ে দিতে সক্ষম। মানে এক ঢিলে দুই পাখি মারার এক বিশাল মাস্টার প্ল্যান। কিছুক্ষণ পরে সেখানে এসে হাজির হয় লিন। তবে সে এখানে কোনো রোমান্টিক কথা বলতে আসেনি। আসল মিশন হলো যে ইয়ানকে পাহারা দিয়ে সেই ভয়ানক আইল্যান্ডে নিয়ে যাওয়া। লিনের মনে এখনো ইয়ানের জন্য ভালোবাসা ছিল, তাই সে ইয়ানকে সাবধান করে বলতে থাকে, তুমি এই ভিজিট ক্যান্সেল করো, কারণ এই বীজের পেছনে ক্ষুধার্ত শকুনের মতো লেগে আছে ভয়ঙ্কর কয়েক গ্যাংস্টার। যদি তুমি এই মিশনে নামো তবে তোমার জীবন ঝুঁকিতে রয়েছে। কিন্তু ইয়ানও দম্বার কোনো মেয়ে নয়। সে সাব জানিয়ে দেয় মিশন কখনোই ক্যান্সেল হবে না, কারণ সে ছাড়া আর কেউ আইল্যান্ডের মাটির গুণগান বোঝে না, আর মানুষের উপকারের জন্য সে তার নিজের জীবন বাজি রাখতেও রাজি। এদিকে ইয়ানফিন আইল্যান্ডের চিত্রটা একেবারে নরকের মতো। সেখানে আমরা দেখতে পাই একদল গ্যাংস্টার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপরে অমানবিক টর্চার চালাচ্ছে। এই নৃশংস দলের লিডার হলো কুখ্যাত মাফিয়া বস লিউ অ্যান্ড ইয়াও। এই লোকটা এতটাই ভয়ানক যে তার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য সরকারি অফিসারদেরকে নিজের পুতুল বানিয়ে রেখেছে, আর যদি কেউ তার পথের কাটা হয়ে দাঁড়ায় তবে তাকে মারধর করা থেকে শুরু করে তার হাড়গোড় গুঁড়ো করা দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। এমনকি যদি কেউ তার বিপক্ষে এসে দাঁড়িয়ে যায় তবে তাকে পুরোপুরিভাবে গায়েব করে দেয়, আর তাকে মেরে ফেলার পরে তার ডেড বডি কি করে জানো? তার পুরো ডেড বডিকে একেবারে পাউডার বানিয়ে আফিমের সাথে মিশিয়ে দিয়ে বাজারের মধ্যে ছেড়ে দেয়। মানে বুঝতেই পারছো যে এই গ্যাংস্টার কি খতরনাক একজন মানুষ। মুভির এই পর্যায়ে আমাদের সামনে আসে ভলাই নামে আরো একজন ব্যক্তি। এই লোকটা ছিল মাফিয়া বস ইয়াও এর পুরনো কলিগ। এক সময়ে তারা দুজনেই স্পেশাল ফোর্সে একসাথে কাজ করত, কিন্তু এখন তাদের দুজনের পদ আলাদা। ভলাই এখন তার ছোট্ট মেয়ের দেখাশোনা নিয়ে ব্যস্ত। তার জীবনে নেমেছে এক চরম ট্র্যাজেডি। তার স্ত্রীকে একজন রহস্যময় খুনি নির্মমভাবে হত্যা করেছে। এই শোক আর একাকিত্ব নিয়েই তার দিন কাটছে, কিন্তু ভাগ্য হয়তো তাকেও ছাড়বে না। খুব শীঘ্রই সে এই বীজের লড়াই এবং মাফিয়াদের নোংরা খেলার মাঝে জড়িয়ে পড়তে যাচ্ছে। তবে ভলাই কঠিন বিপদেও একদম একা ছিল না। তার বন্ধু ইভানের হেল্প সে সব সময় পেত। একদিন দুই বন্ধু যখন নিজেদের জীবন নিয়ে আলাপ করছিল, ঠিক তখনই হাড় হিম করা একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ করেই ভলাইয়ের আদরের ছোট্ট মেয়েটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভলাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এই ছোট্ট মেয়েটির উপরেই তার জীবন বেঁচে রয়েছে। তবে লাকিলি সেই সময়ে মাফিয়া বস ইয়াও সেখানে উপস্থিত ছিল। কোনো উপায় না দেখে ভলাই তার মেয়েকে নিয়ে দ্রুত হসপিটালে দৌড় দেয়। চেকআপের পরে ডাক্তার যে খবর বলে তাতে ভলাইয়ের পায়ের নিচের মাটি সরে যায়। তার মেয়ের হার্টের মধ্যে মারাত্মক রোগ ধরা পড়েছে, আর বেঁচে থাকতে হলে তাকে এখনই অপারেশন করতে হবে। কিন্তু সমস্যা হলো এই অপারেশনের জন্য বিপুল পরিমাণ টাকার দরকার। এদিকে চাকরি না থাকার কারণে ভলাইয়ের তখন পকেটের অবস্থা মোটেও ভালো ছিল না। নিজের পুরনো বন্ধুর এরকম নাজেহাল অবস্থা দেখে মাফিয়া বস ইয়াও এক মারাত্মক চাল চেলে বসে। সে বলতে থাকে, চিন্তা করিস না বন্ধু, তোর মেয়ের চিকিৎসার সকল খরচ আমি দেব। তবে ইয়াও তো আর ধোয়া তুলসী পাতা নয়। তার এই দয়ার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর শয়তানি বুদ্ধি। সে ভলাইয়ের মগজ ধলাই করতে শুরু করে দেয়। সে বলতে থাকে, একদল সায়েন্টিস্ট ইয়াফিন আইল্যান্ডে ভয়ানক বায়োলজিক্যাল ওয়েপন বা জৈব অস্ত্র ছাড়ার প্ল্যান করছে, যেটা তার মেয়ের জীবনের জন্য হুমকি হতে পারে। আসলে এই ভন্ড ইয়াও চাচ্ছিল ভলাইকে ঢাল হিসেবে ব্যবহার করে স্পেশাল এজেন্টদের কাছ থেকে সেই দামি বীজগুলো ছিনিয়ে নেওয়ার জন্য। সে প্রমিস করে বলতে থাকে, ভলাই যদি তাকে হেল্প করে তবে সে তার মেয়ের জন্য পৃথিবীর সেরা ডাক্তারদের নিয়ে আসবে। মেয়ের প্রাণ বাঁচাতে অসহায় বাবা ভলাই এবার এই শয়তানি চুক্তিতে রাজি হয়। পরদিন সকালে
সকালে লিন এবং তার স্পেশাল এজেন্টদের টিম সেই অভিশপ্ত ইয়ান ফিন আইল্যান্ডে এসে নেমে পড়ে। তারা প্রফেসর ইয়ানকে নিয়ে চ্যাংইউ সিটির দিকে রওনা দেয়, কিন্তু মাফিয়া ইয়াও এর চালাফেলা কি তাদের সেরে দেবে? লিনের গাড়ি বহর আটকানোর জন্য তারা মাঝ রাস্তায় পৌঁছে যায়। শুরু হয় হাই স্পিড চেসিং গেম, চারিদিকে শুধু গুলির শব্দ এবং টায়ারের ঘর্ষণ। তবে লিন তো আর কোনো সাদা পাবলিক নয়, তার দুর্ধর্ষ ড্রাইভিং স্কিলের সামনে সেই গ্যাংস্টারের ছেলে পেলে টিকতেই পারছিল না। মারাত্মক সব ড্রাইভিং স্টিক দিয়ে লিন তাদের নাকের ডগা দিয়ে ইয়ানকে নিয়ে কোনো রকমে বেরিয়ে আসে। এদিকে মিশন ফেল হওয়ার খবর শুনে মাফিয়া ইয়াও তো রাগে একদম ফেটে পড়তে থাকে। তার নিজের এত ট্রেন্ড লোকগুলো স্পেশাল এজেন্টদের কাছে পাত্তাই পেল না, কিন্তু বাইরে তাকে সাজু সাজতে হবে। রিপোর্টারদের সামনে এক গাল হাসি হেসে সে পোজ দিচ্ছিল, কারণ সে এখন বিশাল এক কাপড়ের ফ্যাক্টরি উদ্বোধন করতে যাচ্ছে। আসলে এই ফ্যাক্টরি ছিল তার সকল অবৈধ কারবার লুকানোর একটা কাভার মাত্র। ইয়াও সেখানে ভালাইকে দিয়ে তার ফ্যাক্টরির ফিতা কাটিয়ে নেয়, যাতে ভালাইকে সে ইমোশনালি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। সেদিন রাতে লিন আবারও ইয়ানকে বোঝানোর চেষ্টা করে সে চায় না ইয়ান এই বিপদের মধ্যে পড়ে থাকুক। লিন বলতে থাকে, তুমি এখনো বুঝতে পারছো না যে এই বীজগুলো কোনো সাধারণ বীজ নয়, এটা একটা মৃত্যুর পরোয়ানা। দয়া করে তুমি এখান থেকে ফিরে আসো। লিন আসলে মনে মনে আজও ইয়ানকে পাগলের মতো ভালোবাসে, তাই সে চায় না যে এই গ্যাঞ্জামের মধ্যে পড়ে অযথা তার জানটা হারাক। লিনের কথা শুনে ইয়ান উল্টা রেগে আগুন হয়ে যায়। সে ঝাঁঝালো গলায় বলতে থাকে, এত দরদ দেখানোর ভান কেন করছো? আসলে তাদের এই ঝগড়া দেখে বোঝা যাচ্ছিল যে তাদের ভেতরটা এখনো একে অপরের জন্য পুড়ে যাচ্ছিল, কিন্তু ইগো আর পরিস্থিতির কারণে তারা এখনো নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করতে পারছিল না। পরদিন সকালে ইয়ান এক বিশাল প্রেস কনফারেন্সের আয়োজন করে। আসল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে এই জাদুকরী বীজের উপকারিতা সম্পর্কে জানানো। সেখানে বড় বড় অফিসারদের পাশাপাশি মাফিয়া ডন ইয়াও বিনা দাওয়াতে এসে হাজির হয়। কিছুক্ষণ পরে সেই কাঙ্ক্ষিত বীজগুলোর গেস্টদের সামনে প্রদর্শন করা হয়, কিন্তু যখন ইয়ান বীজগুলোর ডিটেলস বলা শুরু করে তখনই নেমে আসে এক মারাত্মক ধ্বংসলীলা। ওয়েটারের ছদ্মবেশে এক গ্যাংস্টার ভেতরে ঢোকার চেষ্টা করলে একজন অ্যালার্ট এজেন্ট সরাসরি তার বুকে গুলি চালিয়ে বসে। ব্যাস, চারিদিকে হুলুস তুলুস আর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এই হাঙ্গামার সুযোগে ইয়াওয়ের এক চেলা বীজগুলো নিয়ে সেখান থেকে চম্পট দেয়, কিন্তু এই মাফিয়া ইয়াও তো আর জানে না যে এই লিন কোনো ঘাগুমাল নয়। লিন আগে থেকে আসল বীজগুলো সরিয়ে সেখানে হুবহু দেখতে নকল একটি বীজের প্যাকেট রেখে দিয়েছিল। আসলে ইয়াওয়ের লোকজন বালুর প্যাকেট নিয়ে গেছে। লিনের টিমমেটরা যখন আসল বীজগুলো সেভ করে ফেলেছে ভেবেছিল, ঠিক তখনই ঘটে আসল টুইস্ট। হঠাৎ করে পেছন থেকে বাস পাখির মতো এসে ধাওয়া করে আসে ভালাই। স্পেশাল ফোর্সের সেই দুর্ধর্ষ ট্রেনিং কাজে লাগিয়ে সে চোখের পলকের মধ্যেই আসল বীজগুলো ছিনিয়ে নেয়। আজকে তোমাদের পিএজি এর চোখের সামনে এরকম ডাকাতি দেখে লিন তো আর চুপ করে বসে থাকার পাত্র নয়। শুরু হয় লিন আর ভালাইয়ের মধ্যে হাড় কাঁপানো ফাইট। দুই প্রফেশনাল কিলারের লড়াইয়ে পুরো জায়গা তছনছ হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ লিন পাথরের মতো স্থবির হয়ে যায়, কারণ ফাইট চলাকালীন সময়ে ভালাইয়ের চালানো একটি বুলেট ভুলবশত সরাসরি ইয়ানের গায়ে যেয়ে লাগে। ইয়ানকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখে লিন লড়াই ছেড়ে দিয়ে তার দিকে ছুটে যায়। এই সুযোগে ভালাই বীজ নিয়ে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। লিন পাগলের মতো ইয়ানকে তুলে নিয়ে হসপিটালের দিকে দৌড় লাগায়। কিছুক্ষণ পরে আইল্যান্ডের সিকিউরিটি অফিসাররা লিনের কাছে আসে খোঁজ খবর নিতে, কিন্তু লিন তাদের ওপরে চরম রকমের বিরক্ত ছিল, কারণ এত বড় একটা কাণ্ড ঘটে গেল অথচ এই অযোগ্য অফিসাররা চোরদের ছায়া মারাতে পারলো না। লিন বুঝতে পারে যে এই আইল্যান্ডের পুরো সিস্টেমটাই ওই মাফিয়াদের কবলে চলে গেছে। তখনই লিনের টিমের একজন এসে ভালাই এবং ইয়াও এর লোকজনের গায়ে থাকা একটা ট্যাটুর ছবি দেখায়। এই ট্যাটুগুলো দেখে লিনের কপালে একদম চিন্তার ভাঁজ পড়ে যায়, কারণ এই বিশেষ ট্যাটুটি ছিল সবথেকে খতরনাক স্পেশাল ফোর্সের ট্যাটু। লিন দেরি না করে তার ওপর মহলে কল করে আর ইয়াও এর এই গোপন ট্যাটু সম্পর্কে জানতে চায়। অন্যদিকে ইয়াও আসল বীজ হাতে পেয়ে খুশিতে গদগদ হয়ে পড়তে থাকে। সে ভালাইকে স্যালুট জানায় তার এই অসাধ্যকে সাধন করার জন্য। বীজগুলো হাতে পাওয়ার পরে ভালাইয়ের মনে খটকা লাগতে শুরু করে। সে যখন ভালো করে খেয়াল করলো দেখতে পায় আর্টিফিশিয়াল বীজগুলো আসলে রাবারের মতো, আর এগুলোকে কোনোভাবেই ভয়ানক কোনো জৈব অস্ত্র মনে হচ্ছে না। ইয়াও তাকে যা বলেছিল তার সাথে এর কোনোই মিল নেই। ঠিক তখনই ভালাইয়ের মনে পড়ে তার পুরনো দিনের একটা মিশনের কথা। এক মিশনে ইয়াও শত্রুপক্ষকে তখনই গুলি করে মেরেছিল যখন তারা অলরেডি স্যালেন্ডার করেছিল। সেই স্মৃতি মনে পড়তে ভালাই বুঝতে পারে ইয়াও এর বুকে আসলে কোনো কলিজা নেই, সে আস্ত একটা জানোয়ার মাত্র। অন্যদিকে লিন ও
ও তার টিমের সকল মিলে স্টেট কাউন্সিলের সাথে একটা হাই লেভেলের জুম মিটিং এ ব্যস্ত ছিল। সেখান থেকে লিন আসল সত্যটা জানতে পারে। এই বীজগুলো আসলে একটা অ্যাডভান্স টেকনোলজির মারাত্মক ম্যাজিক। প্রফেসর ইয়ান এমন ভাবে এগুলোকে তৈরি করেছে, এই জেনেটিক টেকনোলজি যদি কোনো গাছের মধ্যে দেওয়া যায় তবে যে কোনো পরিবেশে সেই গাছ বেঁচে থাকতে সক্ষম। দাঁড়াও, তোমাদেরকে বুঝিয়ে বলছি। যদি এই বীজগুলো কোনো গাছের বীজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তবে যতই খরা হোক বা বন্যা হোক ওই গাছগুলো কখনোই মারা যাবে না। মানে প্রাকৃতিক প্রতিকূলতা যতই খারাপ হোক কখনোই ফসল উৎপাদন বন্ধ হবে না। আর এই কথাটা জানার পরেও লিন এখন পানির মতো পরিষ্কার বুঝতে পারে যে ইয়াও কেন এই বীজগুলোকে চুরি করেছে। আসলে ইয়াও চাচ্ছিল যে এই জেনেটিক পাওয়ার তার আফিম গাছের মধ্যে ঢুকিয়ে দিবে। মানে যতই রকমের খরা বা বন্যা আসুক তার আফিমের একটা চারাও নষ্ট হবে না, আর সে অনায়াসে আফিম চাষ করে পুরো বিশ্বে সাপ্লাই দিবে। কিছুক্ষণ পরে লিনের একজন টিমমেট সিসিটিভির এক ফুটেজের চাঞ্চল্যকর এক দৃশ্য খুঁজে পায়। দেখা যায় সেই সুন্দরী মহিলা শানা একজন বিদেশি প্রফেসরকে কিডন্যাপ করে রেখেছে। লিন এবং তার টিম আর দেরি না করে অ্যাকশনে নেমে পড়ে। মাঝ রাস্তায় শানা যখন প্রফেসরকে নিয়ে পালাচ্ছিল ঠিক তখনই লিন তাকে ইন্টারসেপ্ট করে। শুরু হয় দুই পক্ষের মধ্যে এলোপাথারি গোলাগুলি আর ভয়ানক রকমের ধাওয়া পাল্টে ধাওয়া। ঠিক সেই মুহূর্তে আবারও সিনারিতে এন্ট্রি নেয় ভলাই। নিজের দুর্ধর্ষ ফাইটিং স্কিল দিয়ে সে এবার লিনকে নাজেহাল করে মাটিতে ফেলে দিতে থাকে এবং সেখান থেকে প্রফেসরকে নিয়ে সটকে পড়ে। তবে পালানোর সময়ে তাড়াহুড়ো করতে যেয়ে ভালাইয়ের পার্সোনাল বিজনেস কার্ডটা সেখানে পড়ে যায়, আর সেই কার্ডটা এবার লিনের হাতে চলে আসে। ভালাই সেই প্রফেসরকে ইওয়ানের আস্তানায় পৌঁছে দিলে মাফিয়া বস ইওয়ান তাকে এবার একটা নতুন আদেশ দেয়। ইয়াও বলতে থাকে, আমার টিমের ভেতরে একজন বিশ্বাসঘাতক রয়েছে যে আমাকে ধোঁকা দিয়ে আসে, এবার তোমাকে তাকে খতম করতে হবে। কিন্তু ভালাইয়ের মনে তখন একটা ভালো মানুষের মন বেঁচে ছিল। সে সাফ জানিয়ে দেয় নিরপরাধ কাউকে হত্যা করতে পারবে না। তবে ভালাই এখন পুরোপুরি ভাবে বুঝতে শুরু করেছে যে ইয়াও তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দিয়ে অন্যায় সব কাজ করাচ্ছে। অতীতে তারা দুজনে মিলে ড্রাগস ডিলারদের কিচ্ছা খতম করত, কিন্তু আজ ইয়াও নিজে একজন বড় রকমের মাফিয়া বস হয়ে ড্রাগ সাপ্লাই করছে পুরো বিশ্বে। যাই হোক, ভালাই ওখান থেকে চলে যাওয়ার পরে শয়তান ইয়াও তার আসল রূপ দেখায়। সে ওই বিদেশি প্রফেসরকে জিম্মি করে ফেলে আর জোর জবরদস্তি করতে থাকে তার ড্রাগসের প্রজেক্টে কাজ করার জন্য। পরের দিন সকালে ইয়াও ভালাইয়ের কাছে গিয়ে কুমিরে কান্না কাঁদতে থাকে। সে ক্ষমা চেয়ে ভালাইকে ইনভাইট করে একসাথে লাঞ্চ করার জন্য, যেন তাদের এই সাকসেস সেলিব্রেট করতে পারে। কিন্তু ভালাইয়ের মনে তখন ইয়াওয়ের প্রতি ঘৃণা আর বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। সে সোজাসুজি জানিয়ে দেয় যে খুনি এবং ড্রাগস স্মাগলারদের সাথে সে কোনো পার্টনারশিপে যেতে পারবে না। ব্যাস, ইয়াওয়ের চালাপেলা সাথে সাথেই ভালাইয়ের ওপরে গান তাক করে ধরে। কিন্তু ভালাই তো আর কাঁচা খেলোয়াড় নয়, সেও হচ্ছে স্পেশাল ফোর্সের প্রাক্তন একজন এজেন্ট ছিল। সে চোখের ব্যবধানে সেই সুন্দরী শানাকে উল্টো জিম্মি বানিয়ে ফেলে এবং তাকে ঢাল হিসেবে ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফেরার পরে দেখা যায় ভালাইয়ের শরীরে গুলির গভীর ক্ষত রয়েছে। তার বন্ধু ইকুয়ান এই অবস্থা দেখে আটকে ওঠে আর তড়িঘড়ি করে ভালাইয়ের শরীর থেকে বুলেট বের করতে শুরু করে। ড্রেসিং করার সময়ে ভালাই হঠাৎ খেয়াল করে ইয়াকুন কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ভালাইয়ের ক্ষুরধার মস্তিষ্ক এক সেকেন্ডে সবকিছু ধরে ফেলে। সে বুঝতে পারে যে ইকুয়ানই হলো সেই বিশ্বাসঘাতক মুখবির যাকে ইওয়ান হন্যে হয়ে খুঁজছিল। যখন রহস্য ফাঁস হয়ে যায় ইকুয়ান তখন নিজের সকল পাপের কথা স্বীকার করে নেয়। সে আসলে কি কি করেছিল তা জানলে তোমারও চোখ কপালে উঠে যাবে। সে জানায় যে তাকে বারবার ব্ল্যাকমেল করে ইওয়ান তাকে দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করিয়েছে। এমনকি সব থেকে শকিং নিউজ হলো ভালাইয়ের আদরের স্ত্রীকে ইয়াকুনি খুন করেছে, কারণ তার স্ত্রী ইওয়ানের অবৈধ ব্যবসার বাধা হয়ে দাঁড়িয়েছিল। এটা শোনার পরে ভালাইয়ের গায়ের রক্ত একদম মাথায় চড়ে বসে। সে পাগলের মতো ইয়াকুনকে মারতে শুরু করে আর তার হাড়গোড় ভেঙে একদম তামাতামা করতে থাকে। এমনকি সে এতটাই রেগে যায় যে তাকে মারতে মারতে মেরেই ফেলে। কিছুক্ষণ পরে লিনের ফেলে দেওয়া সেই কার্ডের সূত্র ধরে ভালাইয়ের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে ভালাইকে পাওয়া যায় না। লিন ঘরে ঢুকে দেখে ভালাইয়ের ছোট্ট মেয়েটি হার্টের ব্যথায় নীল হয়ে ফ্লোরে পড়ে ছটফট করছে। লিন এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে কোলে তুলে নেয় আর হসপিটালের দিকে যেতে থাকে। এদিকে প্রফেসর ইয়াওকে জানিয়ে দেয় যে তুমি চাইলেই এই বীজগুলো আফিমের বীজের সাথে ঢোকাতে পারবে না, এর জন্য লাগবে সেই স্পেশাল এডিটিং ফাইল যা প্রফেসর ইয়ান এবং স্পেশাল এজেন্টদের কবজায় রয়েছে। এদিকে ভালাই হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে দেখে যে বাসার ভেতরে তার মেয়ে নাই। তবে লাকিলি একজন নার্সের কাছ থেকে সে জানতে পারে যে একজন লোক তার মেয়েকে বাঁচানোর
বাঁচানোর জন্য হসপিটালে নিয়ে গেছে। হসপিটালের করিডোরে লিন পাথরের মতো দাঁড়িয়েছিল ইয়ানের কেবিনের দিকে, কিন্তু নিয়তি তখন বড়ই নিষ্ঠুর হয়ে ওঠে। ডাক্তাররা অনেক চেষ্টা করেও প্রফেসর ইয়ানকে আর বাঁচাতে পারে না। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষকে চিরকালের মতো হারিয়ে লিন একদম পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় ভালাইকে, যে তার মেয়ের সাথে দেখা করার জন্য একই হসপিটালে এসেছে। ইউয়ানকে হারানোর সব রাগ এবং ঘৃণা আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে থাকে লিনের ভেতরে। সে ভালাইকে দেখা মাত্রই কোনো রকম চিন্তা না করে তার উপরে মুড়ি মুরগির মতো ঘুষি চালাতে থাকে। লিন যাচ্ছিল সেখানেই ভালাইয়ের কিচ্ছা খতম করে দিতে, কিন্তু মেয়ের নিষ্পাপ মুখটার কথা ভেবে সে নিজেকে কোনো রকমে আটকে রাখে। লিন গর্জে উঠে জিজ্ঞেস করতে থাকে বীজগুলো কোথায়। ভালাই তখন নিজের ভুলের জন্য অনুশোচনায় ভুগছিল। সে গ্লানি নিয়ে লিনকে সেই শয়তান ইয়ের ল্যাবরেটরির গোপন ঠিকানা বলে দেয়। অন্যদিকে লিনের দুইজন টিমমেট তখনও আস্তানার ভেতরে রিল্যাক্স করছিল, কিন্তু তারা ঘুণাক্ষরও টের পায়নি যে যমদূত তাদের দরজায় দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ ইয়ের বেশ কয়েকজন গ্যাংব্যাং এসে তাদের আতর্কিত হামলা চালায় এবং তাদেরকে হির হির করে টেনে গাড়িতে তুলে নিয়ে যায়। লিন যখন তাদের আস্তানায় ফিরে আসে, সে দেখে যে তার পুরো টিম গায়েব হয়ে গেছে। এক সেকেন্ডও সময় না করে লিন সরাসরি কল করে মাফিয়া ডন ইয়াওয়ের কাছে। লিন তাকে এবার মোক্ষম এক ডিলের অফার দেয়। সে বলতে থাকে, তোর সেই কাঙ্ক্ষিত জিন এডিটিং ফাইল আমি তোকে ফিরিয়ে দেব, তবে তার বদলে আমার পুরো টিমকে অক্ষত অবস্থায় ছেড়ে দিতে হবে। এদিকে ভলাই হসপিটালের বেডে তার অচেতনের মেয়ের মুখ দেখে তার বুক ফেটে যাচ্ছিল। একদিকে তার স্ত্রী মারা গেছে, অন্যদিকে মুমূর্ষ সন্তান। ভলাই বুঝতে পারে যে ইউয়ানের গোলামি করে সে শুধু তার পরিবারের ধ্বংসই ডেকে এনেছে। সে সিদ্ধান্ত নেয় লিনকে সাহায্য করবে এবং ইয়নের সেই শয়তানি সাম্রাজ্য ধুলোর সাথে মিশিয়ে দিয়ে তার প্রতিশোধ নেবে। কিন্তু পথে বেরোতে ইয়ানের বেশ কয়েকজন গ্যাংব্যাংয়ের চালাপেলা তাকেও ঘিরে ফেলে এবং ধরে নিয়ে যে ইয়ের সামনে হাজির করে। সেদিন রাতে লিন সেই জিন এডিটিং ফাইলগুলো নিয়ে ইয়ের ডেরায় এসে পৌঁছে যায়। ইউয়ান তাকে এক বিশাল পুলের কাছে নিয়ে যায়। সেখানে লিনের টিমমেটদেরকে হাত পা বেঁধে ঝুলিয়ে রাখা ছিল। অন্যদিকে ইয়ের খুনিরা ভালাইয়ের ওপরে অমানবিক টর্চার শুরু করে, কিন্তু ভালাইকে আর সাধারণ মানুষ, সে এক ঝাটকায় নিজেকে মুক্ত করে উল্টা বাঘের মতোই তার টিমের লোকজনের ওপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক হাড় কাঁপানো ফাইট। ঠিক সেই সময়ে সানা নামে সেই মহিলাটি হন্তদন্ত হয়ে এসে ইয়ানকে বলতে থাকে, লিন যেই ফাইলগুলো এনেছে তার সবগুলোই ভুয়া। এটা শোনা মাত্রই ইয়াও রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে চিৎকার করে ওঠে লিনের টিমকে মেরে ফেলার জন্য, কিন্তু তখনই সব হিসাব উল্টে দিয়ে সেখানে এসে হাজির হয় ভলাই। লিন এবং ভলাই এক সময়ের দুশ্মন এখন এক হয়ে যায়, আর কালবৈশাখী ঝড়ের মতো ইয়ের পুরো মাফিয়া গ্যাংয়ের ওপরে তাণ্ডব শুরু করে দেয়। তাদের নিখুঁত শট এবং দুর্ধর্ষ ফাইটিং স্কিলের সামনে ইয়ের চালাফেলাদের খুলি বাতাসের উপরে উঠতে থাকে। একে একে তাদের সকলদেরকেই সে গডের কাছে ফাটিয়ে দিতে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে লিন এবং ভলাই মিলে সেই ভয়ানক মাদক সম্রাট মাফিয়া ইয়ের কিচ্ছা খতম করে দেয় চিরকালের জন্য। পরিবেশ শান্ত হলে লিন তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার পুরো টিমকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়, কিন্তু আসল কালপিট তখনও জানতো। লিন আর ভলাই এক মুহূর্ত দেরি না করে সেই শয়তান ইয়ের পিছু নেয়, যে কিনা তার পুরো সাম্রাজ্য ছেড়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তা করতে করতে তারা পৌঁছে যায় এক পুরনো জরাশূন্য বিল্ডিং এর ওপরে। এই বিল্ডিংটাই ছিল একসময়ে ইয়ের ড্রাগস তৈরির মেন আসল কারখানা। এখানে ইয়ের শেষ চালাপালাগুলোকেও লিন এবং ভালাই মিলে খতম করতে থাকে। সামনাসামনি হতেই শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। চারিদিকে শুধু বুলেটের ঝড় এবং বুলেটের শব্দ। এই গোলাগুলির মাঝে ভালাই মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অবশেষে লিন এক মারাত্মক শট নিয়ে সানার কিচ্ছাও খতম করে দেয়। সানাকে মরতে দেখে কাপুরুশিয়াও প্রফেসর এবং সেই বীজগুলো নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। লিন তখন যেন এক ক্ষুধার্ত সিংহ। সে একে একে ইয়ের বাকি সব গার্ডদেরকে খতম করে ইয়াওকে চিৎকার করে বলতে থাকে, শালা কাপুরুষ, এবার দালালি ছেড়ে যদি হিম্মত থাকে আমার সাথে এসে লড়ে দেখা। শুরু হয় লিন এবং ইয়ের মধ্যে এক মরণপণ লড়াই, কিন্তু সেই সময়ে ভালাই তার নিজের সর্বোচ্চ শক্তি কুড়িয়ে আবারও উঠে দাঁড়ায় এবং ইয়াওকে খতম করতে লিনকে এসে সাহায্য করতে থাকে। কিন্তু ইয়াও ছিল স্পেশাল ফোর্সের এক ভয়ঙ্কর সোলজার। তার ফাইটিং স্কিল ছিল দেখার মতো। দুইজন দুর্ধর্ষ যোদ্ধা মিলেও তাকে কুপকাত করতে রীতিমতো হিমশিম খাচ্ছিল, কিন্তু ন্যায়ের জয় তো অবশ্যই হবে, তাই না? শেষমেশ লিন এবং ভালাই মিলে তাদের জীবনের সর্বোচ্চ দিয়ে তার সাথে লড়াই করতে শুরু করে এবং অবশেষে এক পর্যায়ে পৃথিবীর ভয়ঙ্কর মাদক সম্রাট
ইওয়াওয়ের খুলি উড়িয়ে দিয়ে তাকে চিরতরে শুইয়ে দিতে সক্ষম হয়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। ইয়াও মারা গেলেও লিনের পুরো শরীর তখন তার গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। প্রচন্ড রক্তক্ষরণের কারণে লিন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে থাকে। তার শ্বাস প্রশ্বাস নিতে মারাত্মক কষ্ট হচ্ছিল। এক সময়ে তার হার্টবিট চিরতরে থেমে যায়। নিজের শেষ মিশনে জয়ী হয়ে লিন যেন শান্তির এক রাজ্যে পাড়ি দেয়। মুভির এন্ডিং সিনে আমরা দেখতে পাই এক অপার্থিব দৃশ্যে, যেখানে লিন মৃত্যুর পরে তার মৃত প্রিয়তমা স্ত্রীর সাথে আবারও মিলিত হয়েছে। অন্যদিকে ভালাই আবারও তার সাধারণ জীবনে ফিরে আসে। সরকারি সহায়তায় তার ছোট্ট মেয়ের চিকিৎসা হয় এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এভাবে এক বীরের আত্মত্যাগের মাধ্যমে শেষ হয় ইয়াফিন আইল্যান্ডের এক অভিশপ্ত ডার্ক সাম্রাজ্যের কাহিনী। তো বলো, কেমন লেগেছে আজকের মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরও এক মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।